50,000 টাকা ইনভেস্ট করলে কোনো কাজ করা লাগবে না, কিছু করা লাগবে না, নগদে 15,000 টাকা ব্যাক করে দিবে। 70,000 টাকা দিলে 14,500 টাকা দিবে, 50,000 টাকা দিলে 85,000 টাকা দিবে। যদি 50 লাখও থাকতো 50 লাখই দিয়ে দিতাম। হাসির থেকে একটু ডাকেন, আমরা একটু কথা বলবো। আমি কিন্তু ভাবছি 1-2 কোটি টাকা, তা আপনি বলছেন 100 কোটি টাকা। সে ওই লোকরে বাইর করে দেয়, টাকা কই থেকে বাইর করবে? মূল ব্যক্তি এখানে আছে, আপনি তারা জানাই দিয়েছেন, তার মানে মূল ব্যক্তি কিভাবে থাকে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই এর যুগে বিশ্ব। প্রতিদিন ভার্চুয়াল দুনিয়ার নতুন উদ্ভাবন আশার আলো দেখাচ্ছে বিশ্বকে, উন্মোচিত হচ্ছে নিত্য নতুন পথ। সেই পথের উপর নির্ভরতা বাড়ছে দেশের মানুষের। নির্ভরতা দেশের মানুষের বাড়লেও সচেতনতা কতটুকু বেড়েছে? প্রশ্নটা তোলার আগে একটু চোখ বুলিয়ে নেই গণমাধ্যমের দিকে। পৃথিবীর নামি দামি ই-কমার্স সাইবার প্রতারককে নাটক থেকে অনলাইনে শপিং করতে গিয়ে বাংলাদেশে প্রতারণা করছে একটি চক্র। পত্রিকা অথবা টেলিভিশনে চোখ রাখলেই দেখা যায় প্রতারণার নিত্য নতুন উপায়। কখনো মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে, অথবা কখনো লোভের ফাঁদে ফেলে সব লুটে নেওয়া মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন। প্রতারণার চিত্র দেখে টিম এখন সিদ্ধান্ত নেয় অনলাইন প্রতারকদের খুঁজে বের করার। প্রতারিত হয়েছে এমন এক শিক্ষার্থী যোগাযোগ করেন এখন টেলিভিশনের সাথে। শুরুটা তাকে দিয়েই করতে চাই আমরা। হ্যালো, যে আমি এখন টিভির অফিসের নিচে আছি। আসেন, উপরে আসেন। 17483 নাম মোহাম্মদ মিনহাজ। এই শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর। তবুও কিভাবে প্রতারিত হলেন তিনি? আমার নাম্বারে আমেরিকান 2টা নাম্বার থেকে ফোন আসে। এগুলো ছিল ফ্লোরিডা, মানে যে কোডটা আছি ফ্লোরিডা নাম্বার কল আসে। ওখানেও ছিল ফিমেল ভয়েস, মানে ওরা এভাবে ইউজ করে। তো ফিমেল ভয়েস থেকে বললো যে আজকের যে টাস্কের জন্য আপনি রেডি কিনা। আমি বললাম ওকে রেডি। আচ্ছা, এরপরে টাস্ক 1, 2, 3 3টা আসলো। সেম টাস্ক ছিল, ওই গুগল ম্যাপের টাস্ক 3টাই কমপ্লিট করলাম। প্লাস ওদেরকে স্ক্রিনশট দিতে হয় আবার, যে আমি যে ওই টাস্কটা করছি ওটার স্ক্রিনশটটা দিতে হয়। প্রতারিত হওয়া এই শিক্ষার্থীর বয়ানে উঠে এলো প্রতারণার ভয়াল চিত্র। বেসরকারি কয়েকটি ব্যাংক বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। 1,68,755 প্লাস আবার 1,68,755 টাকা যদি দিই 3,37,510 টাকা পুরো টাকাটা আমাকে পে করবে। আমি ভাবলাম যে মানে এইবারে নিয়ে যে কোনোভাবে টাকাটা দিয়ে পে করে আমি উইথড্র করে আমি সব কিছু থেকে ব্লক করে দিই। এবার আমি জিজ্ঞেস করলাম আমি পে করতে চাই, আমি রেডি। সে বললো কীভাবে পে করতে চাও? তাই বললাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিই। সে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিল। ওনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে 3টা অ্যাকাউন্টই ছিল আপনার কুমিল্লা ব্রাঞ্চের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট 3টাই। কিভাবে এই শিক্ষার্থীর বিশ্বাস অর্জন করলো প্রতারক চক্র? কতটা ভয়ঙ্কর হলে ওরা একটা রিয়েল কোম্পানির সিইও ছবি ইউজ করতেছে। এই বিকাশের রেগুলার দিয়ে কি এতটা টাকা? হ্যাঁ, এই বিকাশ না 50,000 50,000 মানে এভাবে স্টেপ বাই স্টেপ। আপনি বুঝতেই পারলেন এই 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছেন তাকে? পাঠিয়ে দিচ্ছে। মিনহাজ, আপনি বলছিলেন যে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি হিপনোটাইজ হয়ে টাকা খুঁজেছেন। কোন ওয়েবসাইটটা আমাদেরকে যদি একটু দেখান? আচ্ছা, দেখাতে পারি। মানে এখনো আপনার অ্যাকাউন্টে 3,72,455 টাকা আছে। জি, বলতেছি কি এই টাকা পেতে হলে আপনার কি করতে হবে? আমাকে আবারও 2,32,000 টাকা দিতে হবে এবং পুরো অ্যামাউন্টটা প্রফিট সহ দেওয়া হবে। মানে ইতিমধ্যে আপনি কত টাকা খুঁজেছেন? প্রায় 3 লক্ষ টাকা মতো। এটার নাম কি? সোয়েবফান্ডি.টক।
swapfundly.top ইতিমধ্যেই প্রতারণা করে এই নিয়াজের কাছ থেকে নিয়ে গিয়েছে 3 লক্ষ টাকার বেশি। এখন একটি ভুয়া ট্রেডিং শো করে দেখাচ্ছে আরও টাকা তার অ্যাকাউন্টে জমা রয়েছে এবং সেই টাকা পেতে হলে তাকে দিতে হবে আরও 2 লক্ষ টাকার বেশি টাকা। এই ধরনের প্রতারণার ফাঁদে হাজার হাজার মানুষ নিঃস্ব হচ্ছে। আমরা দেখতে চাই আর কারা কারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ছেন। আর বিষয়টা হচ্ছে প্রথম দিন কিন্তু তারা টাকা ব্যাক করে দিয়েছে, 13,000 টাকা ব্যাক করে দিয়েছে, পরের দিনও টাকা ব্যাক করে দিয়েছে। ইনভেস্ট হয়েছে প্রায় 45,000 টাকার মতো, আর তারা লাভ সহ ব্যাক দিছে হচ্ছে 55,000 টাকার মতো। আপনার 55,000 ক্যাশ আপনার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে? জিবি ক্যাশে দিয়ে দিছে। সেকেন্ড রাউন্ডে মনে হয় 10টা কাজ করার পরে নেগেটিভ ব্যালেন্স দেখাইছে। তারা বুঝাইলো যে আপনি ডিপোজিট করলে টাকাগুলো তুলে দিতে পারবেন। তাদের যে গ্রুপটা, টেলিগ্রামে যে গ্রুপটা, 42 জন মেম্বারের যে গ্রুপটাতে প্রতিনিয়ত মেসেজ হইতেছে। সবাই মনে করেন যে যার নেগেটিভ হইতেছে সে টাকা ডিপোজিট করার পরে পুরো টাকা তুলতে পারতেছে। গ্রুপে প্রতিনিয়ত তারা মেসেজ হইতেছে। সে গ্রুপ ফলো করে চিন্তা করলাম আচ্ছা দেই 3,43,000 টাকা দিলে পুরো টাকা তো চলে আসবে, আচ্ছা দিয়ে দেখি। এটা শুধু যে 2-1 না, হাজার হাজার মানুষের থেকে নিয়ে যাইতেছে, হাজার হাজার মানুষ। সবার সাইট ভিন্ন, তাদের গ্রুপ ভিন্ন, তাদের মেম্বার্স ভিন্ন, তাদের হচ্ছে আপনার হচ্ছে গ্রুপের মেম্বার্সগুলো ভিন্ন। এখন তো আমি বাসা থেকে পলাতক আছি বর্তমানে, আজকে 1 মাস 20-25 দিনের মতো বাসা থেকে পলাতক, বাসায় যাইতে পারি না। আপনার কাছে টাকা থাকলে আপনি আরো দিতেন? হ্যাঁ, যদি টাকা থাকতো, টাকা থাকলে দিয়ে দিতাম। টাকা থাকলে দিয়ে দিতেন? হ্যাঁ, টাকা থাকলে দিয়ে দিতাম। তারা মানে ব্রেনটা যেভাবে কন্ট্রোলে নিয়ে নিছে, যদি 50 লাখও থাকতো 50 লাখই দিয়ে দিতাম আমি। বোঝা গেল ভুক্তভোগীর সংখ্যা হাজার হাজার। এটা হচ্ছে অনেক কিছু যাচাই বাছাই করছি। যখন ব্যাংকের লেনদেনগুলো দেখলাম আমার ওদের প্রতি ফুললি ট্রাস্ট চলে আসলো যে ব্যাংকের লেনদেন এটা তো আর ফ্রড হইতে পারে না। তো হেল্প করার কথা বললে আমাকে একটু যখন সাহস দিল, ভাবলাম যে আমার 3,22,000 টাকা হয়ে গেছে, আর 2 লাখ দিলে আমাকে আরও 2 লাখ দিয়ে হেল্প করতেছে, 2.5 লাখ দিয়ে হেল্প করতেছে, তাইলে আমি টাকাটা পাইলে ওনার টাকা ওনাকে দিয়ে দেবো, আমারটা আমি পাবো। তো হেল্পটা করতে গেলেই পরবর্তীতে আরও 11,60,000 টাকার উপরে দিই, প্রায় 14,70,000 সামথিং আমি ডিপোজিট করি। সর্বশেষ যখন লাস্ট 3 লাখ টাকা ডিপোজিট করি, তখন আমি যখন পাসওয়ার্ড দিয়ে উইথড্র করবো তখন বলতেছে পাসওয়ার্ড অ্যাক্সেস ইউরোর। তো বললাম আমার পাসওয়ার্ড তো ইউরোর হওয়ার কথা না। বললো যে আপনি মাথার টেনশনে আপনি ভুল দিচ্ছেন। আমি যখন 3,22,000 দিই তখন ওদের পুরো সিস্টেমটাকে আমি রেকর্ড করে রাখি। তখন দেখলাম আমার উইথড্রর পাসওয়ার্ড আর লগ ইন পাসওয়ার্ড সেম। আমি লগ ইন করতে পারতেছি কিন্তু আমি উইথড্র করতে পারতেছি না। তখন আমি পুনরায় চেক করলাম, আমার নোট করে গিয়ে চেক করলাম, পাসওয়ার্ডটা লেখা ছিল, আর এই পাসওয়ার্ড সবসময় ইউজ করি। তারপরে আপনার ভিডিওটা দেখলাম যে স্ক্রিনে রেকর্ড করে রাখছিলাম, পাসওয়ার্ডটা দেখার পর সেম পাসওয়ার্ড। তখন আমি বুঝতে পারি যে আমি ট্র্যাপে পড়ে গেছি। এর আগে আসলে আমি বুঝতে পারিনি মামলাটা যে আগাবে সামনে, টাকা কি আদৌ ব্যাক পাবো কি না তার কোনো নিশ্চয়তা পাচ্ছি না। তার আগে হচ্ছে আমি থানাতে দৌড়াদৌড়ি করি। আমি মামলা করাতে আমি ওদের গ্রুপে দিই। আপনি কি থানায় প্রথম মামলা করতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। আমি থানাতে গিয়েছিলাম, আমার পরিচিত যেই মোহাম্মদপুর থানাতে গিয়েছিলাম, কদমতলী থানাতে গিয়েছিলাম, কয়েকটা থানাতে গিয়েছি। চাইছিলাম যে পরিচিতের মাধ্যমে মামলাটা করার জন্য। তারা বলতেছে আমাদের এখানে এই পরিমাণ অ্যাক্সেস নাই সাইবার ইউনিটে, যেই এগুলো তদন্ত করার জন্য আপনার সবচেয়ে ভালো সিআইডিতে মামলা করেন। মেয়ে আছে যারা ফ্যামিলি জানার নিজের স্বর্ণ, নিজের নাকের ফুল বা কানের দুল বিক্রি করেও টাকা দিছে। এই ওর এখানে যাত্রাবাড়িতে একটা মেয়ে আছে 7.5 লাখ টাকা দিছে। ওই এমডি নাসিম ও সেম অ্যাকাউন্টে টাকা দিছে। একটা উকিল ধরতে, লয়ার ধরতে গেলে এখানে লয়ারের ফি আছে। আমরা সর্বস্ব শেষ করে যখন লয়ার ফিটি দিতে হয়, এগুলো ফটোকপি করার মতো টাকা আমাদের কাছে থাকে না। এটা সিটি ব্যাংকে টাকা দিয়েছি, এটা হচ্ছে জিসান এন্টারপ্রাইজ ময়মনসিংহ ব্রাঞ্চে। যখন এটা এন্টারপ্রাইজ দেখলাম তাহলে এটা কারেন্টস অ্যাকাউন্ট, তাহলে ব্যবসায়িক অ্যাকাউন্ট, সেটা ডাউট থাকার কথা না। পরবর্তীতে একটা এমডি নাসিম, এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে টাকা দিয়েছি। 13টা বিকাশ নাম্বার, 11টা নগদ নাম্বার, এর মধ্যে একটা নগদ নাম্বার 1 লাখ টাকা দিয়েছি, এটার এজেন্ট নাম্বার। দেশে প্রতিনিয়ত মোবাইল ফাইন্যান্স, ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রসার বাড়ছে। টাকা পাঠানো যাচ্ছে দ্রুত, আর যেখানেই টাকা পয়সার লেনদেনের ব্যবস্থা আছে সেখানেই হাজির হয় প্রতারক চক্র। প্রতারক চক্রের সুলুক সন্ধানের আগে আইটি এক্সপার্টদের কাছ থেকে একটু ঘুরে আসা যাক। প্রতিদিনই প্রতারণার নতুন নতুন কৌশল ও অভিযোগ নিয়ে কাজ করতে হয় তাদের।
দেশি প্রতারণার পাশাপাশি আন্তর্জাতিক হ্যাকারদের হ্যাকিং থ্রেটও মোকাবেলা করতে হয় এই হোয়াইট হেডদের। তাদের সাথে কথা বলে জানা গেল বিস্তর অভিযোগ অনলাইন প্রতারকদের। ধরনভেদে প্রতারণার কৌশল ভিন্ন, তবে ভুয়া চাকরির অফার, অটো পেমেন্ট স্ক্যাম, রিচার্জ ট্রান্সফার, কেনাবেচা প্রতারণা, ইনভেস্টমেন্ট স্ক্যাম, ফেসবুক গ্রুপ ও পেজ হ্যাক, ব্ল্যাকমেইলিং। আমরা মোটামুটি তার এই আইটি এক্সপার্টদের সাথে কথা বলার সময় এক ভুক্তভোগীর ফোন। সাভারে থাকা এই ভুক্তভোগী হারিয়েছেন 7.5 লাখ টাকা। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনি কি মোহাম্মদ আজিজুল হক বলছিলেন? হ্যাঁ জি বলছি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটা জিডি করেছিলেন সাভার থানাতে। তো জিডিটার ইস্যু হচ্ছে আপনার ফোনে একটা হ্যাকিংয়ের বিষয়, কোড আসেনি কিন্তু আপনার টাকাগুলো ট্রান্সফার হয়ে গেছে। বিষয়টা কি এরকম নাকি কোড এসেছিল? কোড আসছে, আমরা টের পাইনি, ওর সাথে সাথে ডিলেট হয়ে গেছে। মানে দেখছি তাড়াতাড়ি আসতেছে চলে যেতেছে, মানে আমার এই সম্বন্ধে আইডিয়াও নেই। কিভাবে সম্ভব ব্যাংকের ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে টাকা উধাও? ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপ্লিকেশনের সাথে জড়িত ডেভেলপার কিংবা আইটি টিমরাও কিন্তু অনেক সময় দুষ্কৃতিকারী হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই আইটি অডিটে ধরা পড়বে এরকম কোনো আনঅথরাইজড অ্যাক্সেস ব্যাংকের আইটির সাথে যারা কাজ করছেন তারা জড়িত কিনা, এটা একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে যে ব্যাংকের আইটির লোকরা জড়িত না কিন্তু ব্যাংকের সফটওয়্যারটি কম্প্রোমাইজড। সেটা যেভাবে হতে পারে যে এটাকে আমরা বলি ইমেজ শেল, অর্থাৎ যে কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি ছবি আপলোড করা যায় এই অপশনটি থাকলে অনেক সময় হ্যাকাররা ছবির পরিবর্তে কোড আপলোড করলে সিস্টেম তাকে ছবি হিসেবে চিনলেও ভিতরে আসলে হ্যাকাররা কোড এক্সিকিউশন করে সমস্ত ইউজারের ডেটাবেসগুলো রিমোটলি দেখতে পারে। আরও কি ধরনের অভিযোগ আছে তার কাছে? আমাদের বেশ কিছু বিশেষায়িত লিঙ্ক আছে .bit.ly ফিশিং লিঙ্ক, যে লিঙ্কগুলোতে আমরা যদি একটু ক্লিক করি তাহলে আমাদের সমস্ত মুঠোফোনটা মিরর হয়ে যাবে হ্যাকারের কাছে জাস্ট একটি মাত্র ক্লিকে। আমরা এর আগেও দেখেছি তাদের ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান শরীয়তপুর, ফরিদপুর, ভাঙা এই সকল অঞ্চলগুলোতে। এসব প্রতারণা হয় কিভাবে? সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে কিভাবে পা দেয়? ওটিপি ছাড়াই তখন কি হয়, তাদের ফোনগুলো বা বিভিন্ন ডিভাইসের স্ক্রিনগুলো শেয়ার হয়ে যায় বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে। তারা কি করতেছে, তাদের স্ক্রিনটা হ্যাকার কি করছে, শেয়ার করে নিচ্ছে, স্ক্রিন শেয়ার করে নিচ্ছে। যখন স্ক্রিনে ওটিপি বা কোনো কিছু আসছে ওইটা ভ্যানিশ করে তারা নিয়ে নিচ্ছে, মানে গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই হ্যাকার সেটাকে কালেক্ট করছে। শুধু প্রতারণা নয়, প্রতিদিন বাংলাদেশের আর্থিক খাত ও ব্যাংকিং চ্যানেলে হ্যাকিংয়ের চেষ্টা চলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে। আমাদের কাছে দু একটা ব্যাংক আছে যাদেরকে আমরা সারাক্ষণ মনিটরিংয়ে রাখছি। যে থ্রেটগুলো আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় আউটবাউন্ড কমিউনিকেশনগুলো হচ্ছে ব্যাংকে বিভিন্ন মেইলের মাধ্যমে বা তাদের যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে অনেক সময় ফিশিং লিঙ্ক বা বিভিন্ন কোড ছাড়াই তারা অ্যাটাক করার চেষ্টা করছে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমি বলি, তো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেমন ইউজারের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর তার পার্সোনাল যে ডাটাগুলো, ইমেল, নাম, তো এই টাইপের ইনফরমেশনগুলো, সো এক একটা ওয়েবসাইটের জন্য এক এক ধরনের ইনফরমেশনগুলো তার হতে পারে, উইক পয়েন্ট হতে পারে। বিভিন্ন ধরনের ওয়েব রিলেটেড যেই অ্যাটাকগুলো হয় সব মানুষ প্রাথমিক ফরেন্সিক প্রাথমিক রিকনসেন্স এই ওয়েব নেটওয়ার্ক ট্যাব থেকে, এই নেটওয়ার্ক ট্যাব থেকে করে। এত চেষ্টা প্রতিরোধের উপায় কি? প্রতারিত হওয়া ব্যক্তিরা আইনের সহায়তা নিলেও টাকা উদ্ধার করা কঠিন হয়ে যায় বেনামি অ্যাকাউন্টের কারণে। এমন এক ব্যাংক কর্মকর্তা প্রতারণার ফাঁদে পড়ে 1,10,00,000 টাকা খুইয়েছেন। পারিবারিক কারণে পরিচয় উন্মোচন করতে চাননি ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, তবে তিনি থানায় মামলা করেছেন। আমরা একটু থানায় গিয়ে দেখতে চাই কতটুকু আগালো মামলা। ব্যাংক কর্মকর্তার 1,10,00,000 টাকা অনলাইনে প্রতারণার মাধ্যমে নাকি হয়েছিল, মামলা হয়েছে নাকি? মামলা হয়েছে? আয় ওকে
আবু হানিফা না হানিফ মুন্সি, আবু হানিফা। খুঁজে বের করলাম মামলার তদন্তকারী কর্মকর্তাকে। তিনি কর্মস্থলে নেই। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের বিস্তারিত এবং যে যে বিকাশ অ্যাকাউন্টগুলো ব্যবহার হয়েছে ওগুলোর বিস্তারিতের জন্য আমরা লিখছি। তাদের রিপোর্টগুলো এখনো পাইনি, তাদের সম্পর্কে তথ্যগুলো হাতে পাইলে মানে অ্যানালাইসিস করা যাবে যে কারা কারা এর সাথে আছে। ভারপ্রাপ্ত কর্মকর্তাও নেই থানায়, করতে হবে অপেক্ষা। অবশেষে দেখা পাওয়া গেল ভারপ্রাপ্ত কর্মকর্তার। তিনি জানালেন মামলার বিষয়ে। উনি একটা ব্যাংকে চাকরি করেন, মেবি এক্সিম ব্যাংকে। তো এইভাবে উনিও বোকামি করছে, কারণ এতদিন ধরে এটা হয় যে যারা না বুঝে একদিন দুই দিনেই টাকাগুলো দিয়ে দেয়, তো উনি একটু লং টাইম নিয়ে টাকাগুলো দিচ্ছে। প্রতারণার শিকার ব্যাংক কর্মকর্তার খোঁজ নিয়ে অফিসে আসার পথে আরও 2 জন ভুক্তভোগীর খোঁজ পাই আমরা, যার মধ্যে রয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলের আইটির এক কর্মকর্তা। তিনি জানালেন তার সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রথম সে আমাকে টাকা দিয়েছিল 300 টাকা বিকাশে। এরপরে সেই যে 2000 টাকা দিয়েছিলাম, 2000 টাকার এগেনস্টে সে 28 টাকা পে করছিল আমার প্রিভিয়াস কাজগুলোর সহ বিল। তারপরে হচ্ছে 150 টাকা পেয়েছিলাম, আরেকবার 150 টাকা পেয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে বিকাশ নাম্বারগুলো আর কি, এইগুলো 5000 টাকা পাঠিয়েছিলাম। এরপরে এই যে এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নাসিমা বুটিক, এখানে আমি টাকা পাঠাইছিলাম একবার 86,000 টাকা, একবার 32,000 টাকা। নাসিমা বুটিক, জি জি। ব্যাংক অ্যাকাউন্টে আপনারা খবর নেন নাই নাসিমা বুটিক এটা কার? না, ওর কোনো ইনফরমেশন দিচ্ছে না, কোনো ইনফরমেশন দেয় না ওরা, মানে কোনো ইনফরমেশন দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না ওরা। কিন্তু স্ক্যামের ক্ষেত্রে আসলে আমি মানে অন্যান্য দেশের যে মানে আমার বড় ভাইরা থাকে যারা, ওরা বলছে যে স্ক্যামের ক্ষেত্রে ব্যাংক নিজেই মামলা করে, নিজেই সব কিছু হোল্ড করে দেয়, নিজেরাই তদন্ত করে। এটা গ্রুপ দিয়েছিল টিম বেনিফিট টাস্ক 677, এই গ্রুপে ওরা টাস্ক দিত আর এখানে আমরা কাজ করতাম। এখানে ওদের বেশ কিছু আমার মনে হচ্ছে এগুলো ওদেরই টিম মেম্বার, যেমন এই যে এটা বলছে আই এম ওয়েটিং, তারপরে এখানে জাহিদুল আই এম অলসো রিসিভড। এটা হচ্ছে টিম, জি টেলিগ্রামে টিম বেনিফিট টাস্ক 677। পরে এই গ্রুপগুলা এই যে আমাকে অলরেডি বের করে দিয়েছিল তখন, যে ইউ আর রিমুভড। এই যে ওদের টাস্ক, এই যে পেইড টাস্ক, এই যে মার্চেন্ট রিলিজ এ নিউ টাস্ক, প্লিজ চুজ আফটার কমপ্লিটিং দ্য টাস্ক, মার্চেন্ট সেটেল অল টাস্ক কমিশন প্লাস টুগেদার। অফিসের পথ ধরার পথে চিটাংয়ের আরেক ভুক্তভোগীর ফোন। আচ্ছা, আমি বলতেছি, আমার নাম হচ্ছে ইমাম হোসাইন, আমি চিটাগং থেকে বলতেছি। আমি সিপিজেড একটা গার্মেন্টসে চাকরিতে আছি। আমার গার্মেন্টসের নাম হচ্ছে জয়দেব, ওখানে সিনিয়র মার্চেন্ট হিসেবে আছি। প্রথমে আমাকে টেলিগ্রামের মাধ্যমে একটা আয়েশা ইসলাম নামে একটা মেয়ে বলছে, আমি ঢাকা থেকে বলছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি হ্যাঁ বলেন। তো আমাকে একটা ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করার জন্য অফার করে। আর একটা বলতে ঠিক আছে, আমি একটা এজেন্টের সাথে আপনার সাথে কথা বলাই দিই। আচ্ছা ঠিক আছে। এরপরে রিয়া ইসলাম নামে এক মেয়ে 28 ইয়ার্স অ্যানুয়াল ইউনিভার্সিটি হিসেবে ওরা একটা অফার দিছে। তারপর এখানে 2-1 গ্রুপে লিখলো যে এটা গত বছর এরকম দেওয়া হয়েছিল। তো মঈনুদ্দিন শেখে প্রথমে আমি 50,000 টাকা সেন্ড করি। তো এখন 50,000 টাকা সেন্ড করার পরে ওখানে আমাকে 85,000 টাকা দেওয়ার কথা, ও যে 85,000 সহ আপনার অ্যাকাউন্টে ওই 1,20,000 টাকা জমা হয়েছে কমিশন সহ। এরপরে কি করছি, আমি 1,20,000 টাকা আপনার এই যে ছেলে ম্যানস স্কয়ার ওই অ্যাকাউন্টে আমি পাঠাই। দর্শক, অনলাইন প্রতারকের খপ্পর উপরে সব খুঁয়েছেন চিটাগাংয়ের ইমাম সাহেব। তিনি একজন মার্চেন্টাইজার। তিনি 4টি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়েছেন টাকা, এছাড়াও বেশ কয়েকটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে দিয়েছেন টাকা। এইগুলো কারা হ্যান্ডেল করছে এবং এর পেছনে কারা, সেটি খুঁজে বের করব। প্রথম আমাদের যেতে হবে দক্ষিণখানে, চলুন। টাকা পাঠানোর অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ করি আমরা। 4টি ব্যাংক অ্যাকাউন্টের মেন্স স্কোয়ার দক্ষিণখানের একটি পোশাকের দোকান, এছাড়া বাকি 3টি অ্যাকাউন্ট এর একটি মোহাম্মদ মহিনুদ্দিন শেখ, তাহুরা আক্তার ও সুকুমার সূত্রধরের মালিকানাধীন। প্রথমেই দক্ষিণখানের সিটি ব্যাংকের মেন্স স্কোয়ার অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখতে চায় টিম। এখন অ্যাকাউন্টের আদ্যপান্ত তুলে আনতে গন্তব্য দক্ষিণখান। কেঁচো খুঁড়তে টিম হাতে পেয়েছে ম্যান্স স্কোয়ারের কর্ণধার আশিকুর রহমানের নাম, তার পরিচয়পত্র ও ছবি। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ম্যান্স স্কোয়ারের কর্ণধার আশিকুর রহমানকে। সেখানেই টাকা পাঠিয়েছিলেন ইমাম, যেই টাকা চিটাগাং থেকে এসছে।
আমরা আসলে জানার চেষ্টা করব তিনি আসলে কি ভুক্তভোগী না তিনি মূল পরিকল্পনাকারী। অফিস থেকে রওনা দেওয়ার 1.5 ঘন্টার মাথায় চলে গেলাম দক্ষিণখান। খুঁজে বের করতে হবে সুধীর সরকার মার্কেট। এটা সুধীর মার্কেট না? ম্যানস স্কয়ার কোনটা এটা? ম্যানস স্কয়ার দোকানটির খোঁজ শুরু করি আমরা। অনেকেই চেনেন না। সুধীর সরকার মার্কেট লেখা না, এই দেখেন অ্যাড্রেস ম্যানস স্কয়ার সুধীর সরকার মার্কেট দক্ষিণখান। এই ছেলেকে চেনেন আপনারা? আমি তো দেখি না। আঙ্কেল এই ছেলেকে চেনেন? এই যে ছেলেকে, এই ছেলেকে চেনেন আপনারা? এমনি রাস্তাঘাটে দেখছি, কিন্তু জায়গা কিছু আছে প্রতিষ্ঠানের উপরে। মানে রাস্তাঘাটে দেখছেন? নাম কি? আশিকুর রহমান। আমি নাম জানি না, এমনি চিনি। আঙ্কেল ম্যানস স্কয়ার নামে এখানে কোনো দোকান আছে? এই ছেলেকে চেনেন? তিনতলায়। দ্বিতীয় তলা অথবা তৃতীয় তলায় ম্যানস স্কয়ার থাকতে পারে বলে পরামর্শ দেন এক ব্যক্তি। আপা এটা কি বন্ধ থাকে? অবশেষে তৃতীয় তলায় পাওয়া যায় ম্যানস স্কয়ার দোকানটি। দোকানটি তো বন্ধ কেন? নতুন লোক? আগের লোক কোথায়? আমি এখানে নতুন, পুরান লোকের কাছে বলতে জিজ্ঞেস করতে। মানে আপনি এখানে নতুন? হ্যাঁ, আমি জানেন না কিছু? ওই ভাইয়া। কোন ভাইয়া? ওই ভাইয়া। ভাই সালাম আলাইকুম। ভাই ওই যে ম্যানস স্কয়ারের ওটা বন্ধ কেন? ছেড়ে দিছে তো ওরা। কবে ছেড়ে দিছে? অনেক দিন হয়েছে ছেড়ে দিছে। মানে এটা কি বললাম যে মাস দুই হয়েছে না? এটা কি চালাইতো এই ছেলে? হ্যাঁ, এই যে আশিকুর রহমান। নাম আশিক ছিল? এই ছেলে না? দেখেন তো ভাই, আমি আশিকের ঠিক বলতে চিনবো না। নাম ছিল কি আশিক? না না না, এই ছেলে না। মানে চেহারা এটা না, চেহারা আরেকটা। এই ছেলে না। এই ছেলে তো। ওরা তো স্থানীয়। এটা তো আশিক। এটা আশিক। ওর বাসা কই? আন্টি সামনে। কেমন ছেলে? কেমন আন্টি? মানে দোকান ছিল তো ওদের বেশি দিন না, ওর বাবার সাথে কথাবার্তা হতো, ওর সাথে আমার খুব একটা কথাবার্তা হয় না। নিজেদের বাড়ি এই জায়গায়। নিজেদের বাড়ি এইটা? তাহলে তো ভালোই হলো। স্থানীয় তো ওরা। স্থানীয়? হ্যাঁ, অনেক। ওর বাবা চাচার এক লাইনে অনেক আছে তোদের এখানে অনেকগুলো বাড়ি। হ্যাঁ। সুধীর সরকার মার্কেটের এই দোকানটি ব্যবহার করেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষদের ঠকিয়ে টাকা নিয়ে আসেন আশিকুর রহমান। কিন্তু এই দোকানটি ছেড়ে দেওয়া হয়েছে 2 মাস আগেই। আমাদের এখন গন্তব্য তার নিজ বাড়িতে। আমরা শুনেছি তার নিজেদের বাড়ি রয়েছে এবং তাদের বাবা চাচা অনেকেই এলাকায় পরিচিত এবং তারা দক্ষিণখানের স্থানীয়। আমরা একটু যেতে চাই তার বাড়িতে। আমরা দেখতে চাই যে তিনি আর কি কি ধরনের প্রতারণা করেন। আমরা তার সামনাসামনি হব। চলুন। ভাইজান, এই 1865 হোল্ডিং কোনটা? ভাই 1865 কোনটা? ভাই আশিক ভাইয়ের বাসা কোনটা চেনেন? আগের ভবনটা। অবশেষে স্থানীয়দের সহায়তায় খুঁজে পাওয়া গেল আশিকুর রহমানের বাড়ি। সাদিকুর রহমান সাহেব কি আপনি? ভাই আশিক ভাইয়ের বাড়ি কি এটা? এটা সাদিকুর রহমান সাহেবের বাড়ি? মানে আশিক ভাই কি এই লোক? আমরা আশিকুর রহমান সাহেবের বাড়ি খুঁজে পেয়েছি। এই বাড়ির 3 তলায় তিনি থাকেন। আমরা একটু দেখতে চাই যে আসলে ঘটনাটি কি, কিভাবে তার অ্যাকাউন্টে টাকা এসেছে এবং সেই টাকাগুলো তিনি কাকে দিয়েছেন। সালাম আলাইকুম আন্টি। আন্টি এটা কি আশিক ভাইয়ের বাসা? আচ্ছা, আশিক ভাই কি আসছেন ভেতরে?
আমার কাছে বলেন না, আমি তো আছে। এই তো আপনার ছেলে না, এই যে আন্টি, আশিক ভাই একটু ডাকেন, আমরা একটু কথা বলবো তার সাথে। আমার কাছে কি বললে বারবার বলেন কোথার কাছে? সে হলো যে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে হাতিয়ে। এই যে ছেলের, এই দেখেন, এই ছেলের টাকা নিছে আপনার ছেলে। হ্যাঁ, আশিকুর রহমান, ওর নাম আশিকুর রহমান। ওর হইলো এই ম্যানচেস্টার, ওর নাম। হ্যাঁ, ওর মা নাম বলতেছে তারা। এই আশিকুর রহমানের মা বলেন। হ্যাঁ, ওর মার নাম নাসরিন খানম। আপনার নাম নাসরিন খানম? তাহলে তো আপনি ওর মা, সবকিছু ঠিকই আছে। মিথ্যা কথা বলেন। ওর বাবার নাম সাদেক রহমান। ঘণ্টাখানেকের চেষ্টার পর দরজা খুলে আমাদের সাথে কথা বললেন আশিকুর রহমানের ছোট ভাই। ঘটনা হচ্ছে ও শিবপুর যে অনলাইন শপ, ওখানে ও কাজ করে। কিসের বুঝি নাই। শিবপুর শপ এটা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে একটা লিংক দিয়ে ওরা ওই সফটওয়্যারে কাজ করে ওখানে আপনার ওই আমাদের থেকে বিভিন্ন মাধ্যমে আপনার প্রথমে 50,000, তারপর হচ্ছে 1,20,000, তারপর 1,30,000 এরকম করে টাকা নিছে। সেটা তো আপনার বাবার দোকান না, ওখানে আমরা সুধীর মার্কেটে, যেটা 2 মাস আগে আপনারা ছেড়ে দিয়েছেন। আমরা বলতেছি না 13,38,000 সব টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে, 2টা ফিগার ঢুকছে, এছাড়া আরো অনেকের অ্যাকাউন্টে ঢুকছে। আপনি বুঝে বলেন যে ভাই আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা প্রকৃত যে অপরাধী, এটা কোন জায়গা থেকে। টিম এখনকে দেখে দক্ষিণ খানের বাড়ির নিচে ভিড় জমায় স্থানীয়রা। ওটা তো না, সব আছে। এর পোলা না দেখলাম আমি আধা ঘন্টা আগে মাজারে আমি কাজ করি। মুড়াটা এনে গেল কে বলি ষোলোটা ওইটা ষোলোটা আমি দেখছি মাজার ষোলোটা মাত্রই তো ওই যে বাইরে গেলে হাফ প্যান্ট পরে। আধা ঘন্টা অপেক্ষার পর মুঠোফোনে কল করে আশিকুর রহমান। উত্তরার জসিমউদ্দিনে দেখা করার আমন্ত্রণ জানায় আমাদের। আমরা আপনার বাসার ঠিক সামনে। একটু কষ্ট করে উত্তরা চলে আসেন। এবার আশিকুর রহমানের সাথে দেখা করতে উত্তরার একটি কলেজের সামনে অপেক্ষা। এই অ্যাকাউন্টে আপনি টাকা পেয়েছেন 1,30,000 ম্যানস স্কোয়ার। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে। তাহলে এই যে টাকাটা কিসের টাকা নিয়েছেন? 1,30,711, 1,30,000 এই একটা, আর এই 2,75,000 এটা কিসের টাকা নিচ্ছেন? 26 তারিখ আর 27 তারিখ সেটা ওই আমার অ্যাকাউন্ট যে মেনটেন করে ও আসতেছে। কে মেনটেন করে? আপনার ডিটেলস দিচ্ছি। আপনার অ্যাকাউন্ট কে মেনটেন করে? যে আমার আরেকটা ভাই আছে, ওর কাছে আর কি মেনটেন্যান্স থাকে আর কি। আপনার অ্যাকাউন্ট আরেকজন মেনটেন করে মানে? বুঝলাম না। মানে হচ্ছে এই আপনার ব্যাংকের যে বিষয়গুলো আছে এগুলো উনি মেনটেন করে আর কি। উনি মেনটেন করে। এই টাকা আসছে কোন জায়গা থেকে আসছে আপনি জানেন না? এটা ডিটেলস অবশ্যই আছে। মানে আপনি কি জানেন যে এটা প্রতারণা করে এই টাকাটা নেওয়া হয়েছে? এটা সঠিক আমি জানি। কেন আপনি জানবেন না? আপনার অ্যাকাউন্টে টাকা আসছে। আপনারা যখন আমার ফোন দিয়েছেন তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আসলে কি বলে। আমি একজন ব্যবসায়ী। কিছুই জানেন না আশিকুর রহমান। বন্ধু পারভেজ নাকি তার অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যবসায়িক টাকা লেনদেন করে। আমাদের তো আসলে এই ধরনের কোনো যে কোনো আপনার স্ক্যাম জনিত এইগুলোর জন্য তো মানুষ লিগ্যাল জিনিসটা করে না, কিন্তু সব বুঝার জিনিস। আমার কিন্তু যত এভিডেন্স আছে সব লিগ্যাল, কোনো ফেক ডকুমেন্ট কিন্তু নাই। এখন আমিও তো জানি লিগ্যাল দিয়ে করে না, মানে ফেক দিয়ে করে। কিন্তু এটা যদি করে থাকি এটা হয়তো মানে কি বলবো, তাহলে তো আমারই ভিকটিম বানানো হয়েছে, আমারই ভিকটিম বানানো হয়েছে। টিম এখনের সামনে আবারও নতুন নাম পারভেজ। জসিমউদ্দিনের একটি রেস্টুরেন্টে আশিকুর রহমানকে যেতে বলে পারভেজ। মিনিট 20 অপেক্ষা করার পর পারভেজ সহ 3 জনের একটি গ্রুপ আসে আশিকুর রহমানের সাথে দেখা করতে। কই গেল অনিক ভাই? কি করেন আপনি? জি, বাইং হাউসের। হ্যাঁ, বাইং হাউসের। তো আপনি ওনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন 25-26 তারিখে, 25 এবং 26 এবং 27 তারিখে যেই টাকা ঢুকছে? জি না। হ্যাঁ, জি না। কে নিছে? এটা আমরা আপনাকে বুঝিয়ে বলি। বলেন, বুঝিয়ে বলেন। যদি ক্যামেরাটা একটু অফ করতে। আচ্ছা, ক্যামেরা অফ করবো, সমস্যা নাই। বলেন কি বুঝিয়ে বলবেন। ওরকম আমাদের বাইং হাউস আছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ওনারা অর্ডার দিছে। কারা অর্ডার প্রেস করছে? যে চাইনিজ, যাদের মনে করেন যে অ্যামাউন্ট, তো ওনারা অর্ডার করছে, সেই ক্ষেত্রে আমরা কাজ করতেছি। মানে চাইনিজ অর্ডার করছে আপনাদের? কোন চাইনিজ অর্ডার করছে? আমাদের হচ্ছে একজন চাইনিজ আছে বায়ার, উনি আর কি অর্ডার করছে।
ওনারা আপনি দেখছেন, চোখে দেখছেন? চেনেন তাকে? সে কোথায় বসে? সে আপনার বসে না, সে ইয়া করতেছে, আরেকজন অর্ডার দিচ্ছে, ওই যে মিলন, উনি কোথায় বসে? সে তো এখানে একটা হোটেলে। আপনারা ওই চাইনিজ ব্যক্তিকে একটু আইডেন্টিফাই করেন। আপনারা টাকা উঠে কোন অ্যাকাউন্টে দিচ্ছেন? না, এই অ্যাকাউন্টে দেয়নি, সেটা তো আমাদের পেমেন্ট করছে, যে এই হচ্ছে প্রোডাক্টের পেমেন্ট। ও মানে সে প্রোডাক্ট, কি প্রোডাক্ট নিছে আপনার কাছে? প্রোডাক্ট অর্ডার দিছে, মনে করেন যে টি-শার্ট অর্ডার দিছে। কয়টা? 10,000 পিস টি-শার্ট অর্ডার দিছে, সেই অর্ডারের টাকা। আপনারা কি টি-শার্ট পে করে দিছেন? না, এখনো দেন নাই? হ্যাঁ, সেই অর্ডারটা দিয়ে আপনার দেখা যায় যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হওয়ার পরে সে ওই যে ওইখান থেকে যে অ্যামাউন্টটা 5,80,000 টাকা, বাকি টাকা আপনার কত 2 লাখ সামথিং আর কি, 60-70 হাজার টাকার মতো হোল্ড আছে আমাদের। আপনার এই টাকা কিন্তু চাইনিজদের না। আপনিও কি ভাই এদের সাথে? হ্যাঁ, আপনার নাম কি? আসেন না, কি নাম আপনার? পারভেজ। পারভেজ ভাই কি মার্চেন্টাইজার অথবা বাইং হাউসে কাজ করেন? না, আমার ফ্রেন্ডের সাথে কাজ করি, আমার আইটি বিজনেস। মানে ওরা ব্যাংকে টাকা পাঠাইতো, ওরা আবার অন্য ব্যাংকে নিয়ে যেত। হ্যাঁ, ট্রান্সলেট করে দিত। সরাসরি ফোন দিয়ে ট্রান্সলেশন বলতে? এই যে আপনার কথা বলুন, টাকা অনেক ফ্রড করছে, আপনারা বলতেছেন না, এটা আমি বলতেছি, আমার শিখবে কল দিয়ে বললো। হ্যাঁ, এটা ফোন দিয়ে আপনি তারা জানাইছেন কেন? আপনাকে কে জানাইতে বলছে? আমি জানাইছি ওরা ইলিগাল কেন কাজ করতেছে। কে বলছে জানাইতে? এটা আমি তো জানি না ওরা ইলিগাল কাজ করে, এজন্য জিজ্ঞেস। জানেন না তো আপনি কেন জানাইলেন? আমি বলছি কি আপনাদেরকে মূল ব্যক্তি ধরা দেন। মূল ব্যক্তি এখানে আছে, আপনি তারা জানাই দিয়েছেন, তার মানে মূল ব্যক্তি কিভাবে থাকে? আপনি তার কাছ থেকে টাকা রিসিভ করছে কি আপনি? হ্যাঁ, ব্যাংকে আসছে। ব্যাংকে এই টাকাটা কার কাছে আছে? আপনার কাছে আছে। এইমাত্র আপনি বললেন ব্যাংকের ওয়ার্ক অর্ডারে হলে যে আপনার জামা কাপড়ের দিছে, এখন বলতেছেন ওনাদের ক্লোদিং এর বিজনেস তো আছে। আমি কথা বলি, এইমাত্র কেন বললেন ওরা নিয়ে গেছে? ওদেরকে আপনি টাকা হ্যান্ড ওভার কেন করছেন? বিভিন্ন সময় আপনি টাকা দিচ্ছেন, আপনি বলছেন না প্রায় 50 লক্ষ টাকার মতো নিচ্ছে। হোয়াটএভার, এই টাকা একজন ফ্রড হয় নাই, টাকা বহুত মানুষ ফ্রড হয়েছে। ওনার সাথে পরিচয় হয়েছে, ওনারা বলছে যে আপনি ওনারা বিভিন্ন চাইনিজরা থাকে, ওনাদের অফিস আছে, আমি দেখাতে পারবো, সমস্যা নাই। পারভেজের সাথে ওই চাইনিজ নাগরিকের যোগাযোগ রাখতে বলি আমরা। অভিযোগ রয়েছে এই চক্র বিগত 6 মাসে প্রায় 100 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে। পারভেজ দেখা করতে চাইলে ওই চাইনিজ নাগরিক জানায় ব্যক্তিগত কাজে চায়না চলে যাচ্ছেন তিনি। রাতে ফোন আসে প্রতিবেদকের কাছে, সমস্যার সমাধানের জন্য দেখা করতে চায় তারা। ব্যাপারটা থেকে কিভাবে উত্তরণ করা যায়, বা আপনারা হয়তো বা ইয়েতে ভিডিও টিডিও করছেন, এটা মানে কি করা যায় আসলে? এটা কি মানে কোনোভাবে যদি ফুটেজটা ওর না দেন? আপনি কে ভাইয়া? আপনার পরিচয়টা কি? কোনোভাবে সম্ভব কিনা? আমার পরিচয় হচ্ছে আমি ওর ফ্রেন্ড, এমনি আমি একজন ব্যবসায়ী, এই আর কি। আমার ভাই কোনো পরিচয় নাই, আমি কোনো মন্ত্রী মিনিস্টারও না। আমরা দেখতে চাই পারভেজের সাথে কে আসছে সমস্যার সমাধানের জন্য। এবার পাওয়া গেল নতুন মুখ। AFM মফিদুল ইসলাম। আইটি নিয়ে কাজ করা এই ব্যক্তি পারভেজের গার্জিয়ান হিসেবে নিজেকে প্রকাশ করেন। না না না, এটা সমস্যা না, বলেন। কালকে আমাদের দেখা করে, আমি আপনাকে আগে জানাবো, আমাদের দেখা করবো। ও বাবা বলছে যে কালকে মানে আজকে বাংলাদেশে আসবে, চলে গেছে বিয়ের অনুষ্ঠান কথা বলে, কালকে বাংলাদেশে আসলে ওই যে নাম্বার চেক করে যেখানে বলবেন চাইনিজ দেখা করতে। ওই লোক এসে বাইরে করতে পারবেন, টাকা কই না কই রাখছে আমরা জানি না, আমি কল্পনা করতে পারতেছি মোটামুটি। হয়তো এর চেয়েও হায়ার লেভেলে আপনারা গেছেন। যেমন আমি কিন্তু ভাবছি 1-2 হাজার কোটি টাকা, তারপরে বলছেন 100 কোটি টাকা। কেঁচো খুঁড়তে টিমের অনুসন্ধান বলছে প্রতারণার টাকার শেষ ধাপ এই ব্যক্তিরাই। ধরা পড়ার পর তারা বলছে চীনের এক নাগরিক মূল হোতা। অনুসন্ধানের খবর পেয়ে পালিয়েছে দেশ ছেড়ে। তবে তার একটি ছবি দেখালেন এই ব্যক্তিরা। আপনাকে যে ফিশিং লিংকটা দেওয়া হলো, কিভাবে হয় এমন প্রতারণা ঘুরে আসা যাক আইটি এক্সপার্টদের কাছ থেকে। তিনি আইডি পাসওয়ার্ড হ্যাক করে দেখালেন আমাদের। প্রতারক বা হচ্ছে হ্যাকার বা হচ্ছে আপনাকে এরকম একটা লিঙ্ক প্রোভাইড করবে। এই লিঙ্কে প্রোভাইড করার পর আপনি যদি সেটাতে বিশ্বাস করে লগ ইন করেন, আপনার ক্রিডেন্সিয়ালটা হ্যাকারের হাতে চলে যাবে। যেমনভাবে আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি সেখানে লগ ইন করেছেন বিশ্বাস করে, এখন আমি আপনাকে দেখাবো সেই পাসওয়ার্ডটা, যেখানে আপনি আপনার ইউজার নেম দিয়েছেন এটা, পাসওয়ার্ড দিয়েছেন হচ্ছে এটা, এবং কোন আইপি থেকে আপনি লগ ইন করেছেন সেটা। এখন আমি এই ইউজার নেম বা ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন ফেসবুকে লগ ইন করে ফেলতে পারবো। ইদানিং সময় একটা জিনিস দেখলাম যে ব্যাংকের ওটিপি আর দরকার হয়, আপনার কাছে সেমভাবে ফিশিংয়ের একটা লিঙ্ক প্রোভাইড করে।
এখন সেখানে বলে যে আপনার এটা আপডেট করার জন্য বা আপনাকে রিভিউ করার জন্য সেখানে আপনাকে একটা কুকিজ দিতে হবে। এখন ব্রাউজারে কিছু কুকিজ থাকে, যখন আমি ব্রাউজারে কোনো জিনিস লগ ইন করি সে একটা সেশন তৈরি করে, যেটাকে আমরা কুকিজ বলি, বা একটা ছোট্ট ফাইল বা একটা ক্রিডেন্সিয়াল, সেটা তখন হ্যাকার এটা কালেক্ট করে। এত প্রতারণার অভিযোগ, ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নিচ্ছে টাকা, কেন থামানো যাচ্ছে না? কিন্তু এই যে টাকাটা যখন ঢুকলো, ওই লোকের তো কেওয়াইসি করা আছে, টিপি আছে, ট্রানজ্যাকশন প্রোফাইল, যে মাসে বা বছরে কতটা লেনদেন হবে, কত টাকা সর্বোচ্চ লেনদেন, তার মানে ওইটা তো এসটিআর হয়ে যাবে, সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হিসেবে ব্যাংক তাৎক্ষণিকভাবে ওই তথ্য বিএফআইতে দেওয়ার কথা। অতএব ব্যাংকাররা যদি ওই তথ্য না দেয়, তার মানে তারাও অবশ্যই ওই আইনের দ্বারা মানে দোষী সাব্যস্ত হবে। যখন দেখবে তার মাসে লেনদেন হওয়ার কথা 2.5 লক্ষ টাকা সর্বোচ্চ, সেখানে 70 লাখ 80 লাখ হচ্ছে, কী হবে? তখন ডকুমেন্টগুলি দেখাবে যে এই কারণে এইভাবে, এবং সেগুলো যদি জেনুইন হয় তবে তো আর ওগুলো ব্যাপারে কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু জেনুইন না, তবে তো অবশ্যই ওগুলো তদন্ত করলে বের হয়ে আসবে কীভাবে আসলো এই অ্যাকাউন্টে এতগুলি ট্রানজ্যাকশন কীভাবে হলো, এবং ব্যাংক দায়ী হবে কেন সাসপিশাস হওয়া সত্ত্বেও ট্রানজ্যাকশন আমাদের কাছে রিপোর্ট করেনি। ডিজিটাল বাংলাদেশে সুযোগের পাশাপাশি রয়েছে বিপদ, সচেতন হলেই প্রতিরোধ সম্ভব। এমন অনেক অপরাধের উপর চোখ রাখছে টিম এখন। অপরাধের সুলুক সন্ধান করে কেঁচো খুঁড়তে টিম পাশে থাকবে সাধারণ মানুষের। আপনি আমি সবাই মিলে গড়ে তুলি নিরাপদ সাইবার বাংলাদেশ।